শেখ হাসিনা হচ্ছে নমরুদ, ফেরাউনের মা। এর কথার কোনো দাম নাই, এ মুনাফিক। আপনি স্পষ্টভাবে বুঝবেন দেশের প্রেসিডেন্ট যেটা বলেছে সেটা হচ্ছে আইন। মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন। আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, আওয়ামী লীগ নুরুল হক নূর তুমি 2 জন দাও, অমুক তুমি 2 জন দাও। আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? প্রশ্নটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যেই বিচারিক ক্ষমতা দেওয়া হলো সেটা রাজনৈতিক প্রভাবের সাথে আসলে প্রশ্নটা হচ্ছে দেশের সাথে প্রভাব। দেশের যেই বর্তমান অবস্থা এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে। বিকজ বাংলাদেশের এখনো 50% পুলিশ কিন্তু সক্রিয় না। তার মাঝখানে যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে। কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন, এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। এবং সেই প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম এটা 2 মাসের জন্য এফেক্টিভ থাকবে। এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন আমাদের সিআরপিসির কোন ধারা অনুযায়ী কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে বলা বাহুল্য। এটা নিয়ে আমাদের অলরেডি 2 পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু প্রো সরকার লোকজন করছে তা না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে। সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। সেনাবাহিনীর অফিসারদেরকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তো যাই হোক, তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এটা নিয়ে স্বাভাবিকভাবেই তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে। আর যেহেতু এখন দেশ স্বাধীন এবং এখানে সকল রকমের বিরুদ্ধ মতেরও কথা বলার সম্পূর্ণ রকমের স্বাধীনতা আছে, তারা তর্ক করবেন, কথা বলবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি রসিকতা করবেন, মশকরা করবেন, স্বাভাবিকভাবেই করতেই পারেন। নতুন করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী, আর এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানা মানুষ নানান ধরনের মন্তব্য করছে। প্রিয় দর্শক শ্রোতা, কেউ মনে করছে যে কাজটা ঠিক হয়েছে, আবার কেউ মনে করছে কাজটা ঠিক হয়নি। এখন কাদের জন্য কাজটা ঠিক হয়েছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। যারা দেশের ভালো চায় তাদের কাছে অবশ্যই কাজটা ঠিক হয়েছে, কারণ সেনাবাহিনীর হাতে যেহেতু ক্ষমতার পাওয়ারটা চলে এসেছে, ম্যাজিস্ট্রি পাওয়ার, তাহলে হয়তো রাস্তাঘাটে এই উড়াধুরা হাবিজাবি করার যারা চিন্তা ভাবনা করেছিল, দেশটাকে আরও নষ্ট করার ধান্দা করেছিল, তারা হয়তো এখন সেইটা আর করতে পারবে না। কিন্তু যারা দেশটাকে অরাজকতা করে নতুন করে আবার উল্টাপাল্টার চিন্তাভাবনা করেছিল, তাদের জন্য আসলে এই বিষয়টা মেনে নেওয়া একটু দুঃখজনক। তবে যাই হোক, দুঃখজনক হওয়ারই কথা, কারণ তারা তো চাইছে দেশের পরিস্থিতি বিনষ্ট করে নতুন করে আবার অন্য কিছু একটা ঘটানোর চিন্তা ভাবনা করতে চাইছিল তারা, তো সেটা তো আর করতে পারবে না। তাই তাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, বিস্তারিত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সবাইকে বলবো একটু সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা সবার উপস্থাপনগুলো শুনবেন, দেখবেন, আর আপনাদের মতামত সব শেষে জানাবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। মানে একটা তামাশা চলছে দেশে। আপনি একটি সরকার বানালেন, একটি এনজিও সরকার বানালেন। আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যাদের কিছু ভিশন আছে। কিসের এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে? অনেক রাজনীতিবিদ আছে, ওদেরকে নিয়ে বানাতে পারতেন। আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি 2 জন দাও, আওয়ামী লীগ নুরুল হক নূর তুমি 2 জন দাও, অমুক তুমি 2 জন দাও। আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন। হোয়াট ননসেন্স ইজ দিস? এইভাবে কি দেশ চলে? দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। এই সরকারকে ঠিক করে চলতে হবে, বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব, কোনো রিফর্ম করা অসম্ভব। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি 1.5-6 সপ্তাহ উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো, যে ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কীভাবে যাবেন? দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপরে জয়েন্ট সেক্রেটারি নিজেরাই প্রমোশন দিয়ে চলছে। কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না।
কোনোভাবে চলতে পারে না। 6 তারিখে আপনি ডিসলভ করে দিলেন পার্লামেন্ট, আর্টিকেল 72 সম্ভবত। কিভাবে ডিসলভ করলেন? ওইটার প্রভাইজোতে লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিসলভ হবে। প্রেসিডেন্ট কিভাবে ডিসলভ করলো? একটু ওয়েট করলে হতো। 7-8 তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন ডিসলভ করার জন্য। কে ছিল? কারা করলো এটা? তখন তো উনি দেশেও নাই, প্রধান উপদেষ্টা। 7 তারিখে আপনি শপথ নেবেন, অ্যানাউন্স করলেন 7টার সময় শপথ নেবেন। কারোর মাথায় আসলো যে কিভাবে শপথ নেব, একটা রেফারেন্স দেই। 106 রেফারেন্স দিলেন, রেফারেন্স পাঠালেন। কাকে পাঠালেন রেফারেন্স? ওই যে অ্যাপেলেট ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে 7 জন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন। সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স। ওরা 2 লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে। কোথায় পেল তারা? ইন্টারিম গভর্নমেন্ট করা যাবে, কেয়ারটেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই। আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে, আর অ্যাপেলেট ডিভিশন বলে দিল এরা সব নারী হয়ে যাবে। হবে তারা? বলেন আপনারা। তো এই কী জিনিস হচ্ছে? এবং 106-এও আপনি সেখানে বসে এটা করতে পারেন না। আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে, আপনাকে শুনানি করতে হবে। এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে শুনবেন, সবাইকে না। বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে। 2 লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে। আপনি 7 তারিখে ওত দিলেন। এখন যে সরকার চলছে কেউ বলতে পারবে যে এই সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন, 1 তারিখ থেকে কমিশন হবে। 1 তারিখ থেকে কেন এত সময় লাগবে? কেন? কমিশন তো 2 দিনের মধ্যেও বসতে পারে। 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে? আর আপনি ওভারল্যাপিং কমিশনস দিয়েছেন। একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য, একটা দিয়েছেন সংবিধানের জন্য, একটা দিয়েছেন ইলেকশনের জন্য। কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে? এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে। আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে। আপনি কাদেরকে কি? আচ্ছা না, ঠিক আছে। তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, হিজ ইনক্যাপাসিটেটেড, তাকে এইভাবে পড়তে হয়, এইভাবে। তো আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে। হি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি? সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে কি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে, এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে? পারবেন না। যেভাবে দেশ চলছে, আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন। আপনার 7-এর ক কি হবে? 7-এর খ কি হবে? এগুলি কি হবে? আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত নিতেন, ওইখানে ওত আপনার দেওয়া হতো। আমি প্রথমেই সেনাবাহিনীর বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাই যে সেনাবাহিনীর যে বিচারিক ক্ষমতার কথা বলা হয়েছে যে আজকে দেওয়া হলো 2 মাসের জন্য। তো এখানে আপনি কি মনে করেন সেটা বাংলাদেশের রাজনীতিতে কতটা ভালো হবে এবং খারাপ হতে পারে কিনা সে নিয়ে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। আসলে প্রথমেই দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। প্রশ্নটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যেই বিচারিক ক্ষমতা দেওয়া হলো সেটা রাজনৈতিক প্রভাবের সাথে আসলে প্রশ্নটা হচ্ছে দেশের সাথে প্রভাব। দেশের যেই বর্তমান অবস্থা এটা আরো আগে হওয়া উচিত ছিল, কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে। বিকজ বাংলাদেশের এখনো 50% পুলিশ কিন্তু সক্রিয় না। তার মাঝখানে যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে। কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে। তাই এখন সামগ্রিকভাবে দেশ একটা ভয়ঙ্কর অবস্থায় আছে। এই জন্য এই বিচারিক ক্ষমতা অত্যন্ত জরুরি ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই বিচারিক ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা উত্তম সময়, তাদের পুরনো গৌরবকে আবার জনগণের মনে ফিরিয়ে নিয়ে আসা, সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা অপূর্ব সুযোগ। তবে একটা বাস্তব জিনিস হচ্ছে যে যেই কয়দিন গত 5ই আগস্ট থেকে বা তারও আগে থেকে সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল, সশস্ত্র বাহিনীর স্বৈরাচারী হাসিনার বসানো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে কিন্তু
দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং দেশপ্রেমিক সৈনিকরা কিন্তু কাজ করতে পারছিল না ঠিক মতো। এবং এই বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আমাদের উদ্যোগী দেশপ্রেমিক সাহসী অফিসাররা এবং কি বলে সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যরা কিন্তু কাজ করতে চাইবে, কিন্তু আমার সন্দেহ হাসিনা রেখে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখনো সকল কমান্ডে, ডিভিশন কমান্ডে বিভিন্ন জায়গায় রয়ে গেছে, তারা তাদেরকে কতটুকু সক্রিয়ভাবে কাজ করতে দিবে সেটা আমার সন্দেহ। কিন্তু আমি মনে করি এটা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসারদের জন্য একটা অপূর্ব সুযোগ। তবে আমার কিছু কনসার্নও আছে। সেটা হলো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনো কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি, এই প্রথমবার। তার মানে কি? তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা, এই ক্ষমতাটা সম্পর্কে আমি জানি না এনবিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা, পড়ানো হয় কিনা। যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য, কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে যেসব ইয়াং অফিসাররা, তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে। তাই সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত 2 দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বা ফরমেশনে তাদের জন্য একটা ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, এই দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে। যে ম্যাজিস্ট্রেসিতে এবং বিচারিক এই ক্ষমতায় তাদের করণীয় কি, ডুজ অ্যান্ড ডোন্টস, তারা কি করা উচিত এবং কি করা উচিত না, এই ব্যাপারে তাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে তারপরে মাঠে নামানো উচিত। আর নয়তো কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো একটা নিয়ে মাঠে নামার পরেও কিন্তু সেটা ক্ষুণ্ণ হতে পারে, নষ্ট হতে পারে। এবং সবসময় মনে রাখতে হবে যে এই অপূর্ব সুন্দর প্রয়াসকে, চেষ্টাকে নষ্ট করার জন্য কিন্তু একটা সশস্ত্র বাহিনীতে এবং বাইরে একটা, এবং ভারতের রয়ের সহযোগিতায় একটা বিশাল বিরোধী দল কাজ করছে এবং করবে। এমন এমন কিছু কাজ করবে যেই কাজটা করে সশস্ত্র বাহিনীর উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত 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 সাবধান থাকতে হবে। যেটা আমি গত প্রায় মাসখানেক ধরে বলে আসছি, নিরাপত্তার কথা, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আমি কথাগুলো বলে আসছি। এই বিষয়টা কিন্তু তারই একটা অত্যন্ত সম্পর্কিত একটা অংশ। তাই এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এবং আমরা, সরি উত্তরটা লম্বা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বলতে হচ্ছে আমাকে। একই সাথে সশস্ত্র বাহিনীকে এই বিচারিক ক্ষমতা দিয়ে এমন একটা সময় নামানো হচ্ছে যখন আগামী 2টা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময়। কি জন্য স্পর্শকাতর সময়? ভারত যখন উঠে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং ধ্বংস করার জন্য উঠে পড়ে বাহ্যিক এবং বাহির দেশ থেকে এবং আভ্যন্তরীণভাবে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ, জনশক্তি এবং সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে, ঠিক এমন একটা সময় অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা, আবার নভেম্বর মাসে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন। তার মানে কি দাঁড়ালো? এটা যদি আমরা অল্প করে বিশ্লেষণ করি, যেটা কোনো ঘটনা না হতেই আওয়ামী লীগ এবং ভারতের মিলে বিভিন্ন মন্দিরে আক্রমণ করছে, হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে, তা নিয়ে ওইদিক দিয়ে আবার ভারতেই কিছু বাংলাদেশে কিছু দেশদ্রোহী লেলিয়ে দিয়েছে, যারা গত 15 বছর কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। হিন্দুদের উপর আওয়ামী লীগ এত অত্যাচার করেছে। আমি আগের ভিডিওতে বলেছি, সারা পৃথিবীর সামনে ভিডিও ক্যামেরায় ধারণকৃত বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তারপরেও কিন্তু কোনোদিন 10টা হিন্দু রাস্তায় নেমে তার জন্য বিচার চায় নাই বা আন্দোলন করে নাই। কিন্তু যখন বাংলাদেশের এরকম একটা ক্রান্তি লগ্নে এই দেশের দায়ভারকে, এই দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে একটা উপদেষ্টা সরকারকে বসানো হয়েছে, ঠিক তখনই দেশে অশান্তি সৃষ্টি করতে ভারতের পক্ষ হয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে আমরা কিছু উচ্ছৃঙ্খল তথাকথিত হিন্দু ভারতের রয়্যাল লোককে দেখছি, তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এবং আমরা ইদানিং দেখেছি যে ভারতের রয়ের এক গোয়েন্দা, এক তথাকথিত হিন্দু ব্যক্তি কিন্তু হিন্দুদের প্রতিমা ধ্বংস করতে গিয়ে তারা গ্রেফতার হয়েছে। একদম স্পষ্ট উদাহরণ। এটা নিয়ে কিন্তু ওইসব তথাকথিত আন্দোলনরত হিন্দু নেতাদের কোনো বক্তব্য শুনবেন না। যেখানে স্বর্ণা দাস স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনে সীমান্ত যাচ্ছিল, যেটা এলাকাবাসী সীমান্তবাসীরা সাধারণত করে থাকে, এই পার দুই পারি যাচ্ছিল, তাকে গুলি করার চেষ্টা করার আগে স্বর্ণা দাস অনুরোধ করেছে যে আইনগতভাবে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন, আমাদেরকে মারবেন না। তারপরও মেরেছে। সেটাকে উল্টা রং দিয়ে কিন্তু এই হিন্দু সমাবেশে প্রচার করা হয়েছে, ভারতের পক্ষে কথা বলা হচ্ছে। আজকে আমরা দেখছি ভারতে গিয়ে বাংলাদেশি একটা ভারত বিরোধী পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে তার ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তাহলে বাংলাদেশে বসে যারা, যেই সব তথাকথিত বাংলাদেশিরা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে এবং ভারতের পক্ষে ভারতের দালাল হয়ে বক্তব্য দিচ্ছে, তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা উচিত এবং করতে হবে। সুতরাং যেই জন্য কথাটা এগুলো টানলাম, তার মানে এই যে সামনে দুর্গাপূজা, আপনি কি অবাক হবেন? বাংলাদেশের জনগণ কি অবাক হবে? ভারতীয় গোয়েন্দা ঢুকে যদি ভারতের লোক দিয়েই ভারতের কোনো মন্দিরে বা হিন্দুদের উপর আক্রমণ করে, এটা খুবই স্বাভাবিক। আমরা গত 15টা বছর তারও আগে থেকে দেখছি এই সারা দক্ষিণ এশিয়াতে যত জঙ্গি কার্যক্রম হয়, সেইটার পরিকল্পনা, প্রশিক্ষণ এবং
তা কিন্তু এক্সিকিউশন করে ভারতের তত্ত্বাবধানে প্রযোজনায় এবং পরিচালনায় এসব জঙ্গি কাজ হয়। এবং বাংলাদেশে গত 15টা বছর যত জঙ্গি কাজ হয়েছে সবকিছু ভারত এবং তথা স্বৈরাচারী শেখ হাসিনার তত্ত্বাবধানে হয়েছে। সুতরাং এই দুর্গা পূজাতেও একটা আক্রমণ হওয়ার, একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা অনেক বেশি। তাই আমি বলবো আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। শুধু চোখ কান খোলাই না, আমাদেরকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সেই এলাকার মানুষ, কারণ এটা সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব না সারা বাংলাদেশের সব মন্দির পাহারা দেওয়া। আর পুলিশের জবাব, সেটাই বলি যে সর্ষের মধ্যে ভূত। তো ঘরের শত্রু যখন ডিভিশন হয়, যখন পুলিশের মাঝখানে থাকে ভারতীয় এবং আওয়ামী, তখন তো পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাদেরকে আরো 50 বছর লাগবে বাংলাদেশের জনগণের সেই বিশ্বাস অর্জন করতে। তাই প্রত্যেকটা এলাকার জনগণকেই, মুসলমানদেরকে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে বা দেশপ্রেমিক যারা আছে, সোজা কথা আমি আলাদা আলাদা করে বলার দরকার নেই, দেশপ্রেমিক বাংলাদেশি যারা সবার যার যার এলাকায় নিজ নিজ দায়িত্বে এই দুর্গাপূজার সময়, আগের থেকেই দুর্গাপূজার সময় আপনারা মন্দির বা হিন্দুদের যেসব প্রপার্টি আছে এগুলো আপনারা দেশের স্বার্থে পাহারা দিবেন, যেন কোনো দুর্ঘটনা তারা ঘটাতে না পারে এবং আবার উল্টা বাংলাদেশকে দোষী না করতে পারে এবং এই বর্তমান সরকারকে যেন তারা দায় চাপাতে না পারে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন, এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। এবং সেই প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম এটা 2 মাসের জন্য এফেক্টিভ থাকবে। এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন, আমাদের সিআরপিসির কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে। বলা বাহুল্য, এটা নিয়ে আমাদের অলরেডি 2 পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু প্রো সরকার লোকজন করছে তা না, আমরা যারা দীর্ঘদিন এই বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে যাদেরকে দেখেছি তাদের মধ্যেও দ্বিমতের স্কোপ দেখা যাচ্ছে, দ্বিমত দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে দেখা উচিত হবে, যদি কিন্তু আছে কিনা, বা আমরা যদি এটা মেনে নেই তাহলে কি কি সতর্কতা সহ মেনে নেব, আর যদি মেনে না নেই কেন এটাকে মেনে নেব না সেটা নিয়ে আলাপ করতে চাই। প্রথম কথাটা হচ্ছে তারা এই ক্ষমতা পেয়ে কি কি করতে পারবেন আগে সেটা জানি, তারপর আমরা বিশ্লেষণ করতে সুবিধা হবে। এখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনটা আছে, ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্টে দেখিয়েছে কি কি জিনিস করতে হয়। আমি সিআরপিসি বের করে পড়তে যাচ্ছিলাম তখন এটা পেলাম, রেডিমেড, ইটস ইজি, সহজে একত্র করে দেওয়া আছে। সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি 1998, 64, 65 ইত্যাদি কতগুলো ধারার কথা বলা হচ্ছে। তারা যেটা করেছেন তারা বের করেছেন কি কি আছে। আমি 64 পড়ি, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো হেফাজতে রাখার ক্ষমতা। 65 বলছে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। আমি খুব অল্প করে শর্টলি বলি, না হয় অনেক বেশি সময় লেগে যাবে। 83, 84, 86 এগুলোকে বলা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। 95, 2 নথিপত্রের জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। 100 হচ্ছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা। 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা, সার্চ ওয়ারেন্টও জারি করতে পারে। 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। 126 জামিন নিষ্পত্তি করার ক্ষমতা। 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দায়ের ক্ষমতা। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা, এটা হচ্ছে 128। 130 হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। কারণ বেআইনি সমাবেশ তারা ঠেকানোর জন্য আদেশ দিতে পারে, বেসামরিক শক্তি এবং সামরিক শক্তিও ব্যবহার করতে পারে। 133 স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এছাড়া বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাও তাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ধরনের ক্ষমতা পাবে সেনাবাহিনীর কমিশন অফিসাররা সেই ক্ষমতা পাবেন। এখন ডিবেটটা কোন জায়গায়? ডিবেটটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা প্রশাসনিক ক্ষমতা দেবো কিনা, এর মধ্যে কিছু বিচারিক ক্ষমতাও আছে। কারণ মোবাইল কোর্ট আসলে একটা বিচারের ব্যাপার, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা কোনোদিনও বিচার করার ক্ষমতা পেতে পারেন না, এটা অসাংবিধানিক। আমাদের বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের যে সংবিধানের আর্টিকেল 22 সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক, সুতরাং এটার প্রতিবাদ আমরা করেছি। এবং আমি অন্তত প্রাথমিকভাবে কথাটা বলে রাখতে চাই, সেনাবাহিনী যেন মোবাইল কোর্টের ক্ষমতাটা এটা দেয়া আছে, যেহেতু তাদের প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের যা যা ক্ষমতা তাই তারা পাবেন, সেই ক্ষেত্রে মোবাইল কোর্টের ক্ষমতাও তারা পাবেন, তারা এই ক্ষমতাটা যাতে ব্যবহার না করেন সেটা সবচেয়ে ভালো হবে। কিন্তু এখন তাদেরকে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা কেন দিতে হলো? আমরা জানি মিলিটারিকে এর মধ্যে যে ডিপ্লয় করা হয়েছে বা শেখ হাসিনাও যখন তাদেরকে ডিপ্লয় করেছিলেন, সেটা হচ্ছে ইন অ্যাসিস্ট্যান্স টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা খেয়াল করব মিলিটারি যেখানেই গেছে, এমনকি এই গণঅভ্যুত্থানের সময় একটা জায়গায় গুলির আদেশ দিতে দেখা যায় এবং সেখানেও একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেনাবাহিনী গুলি করেছিল। তাহলে সেটা যেহেতু ছিল, তার মানে তাদের স্বাধীন সত্তা ছিল না, তারা তাদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। আমাদের মনে থাকার কথা, যখনই নির্বাচন আসে আমরা তখন একটা আলাপ অনেকে করতাম যে সেনাবাহিনী যদি ডিপ্লয় করতেই হয় সেটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে করা উচিত। না হলে কি হচ্ছে, সরকারের ম্যাজিস্ট্রেটদের অধীনে যদি সেনাবাহিনী থাকে, সেই সেনাবাহিনী আদতে সরকার যা চাইবে তাই করবে, তার
ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলেও যে সব স্বতঃস্ফূর্তভাবে করবে তা না, কিন্তু আমাদের পারসেপশন ছিল সেনাবাহিনী এই কাজটা এই দেশের পচে যাওয়া প্রশাসনের চাইতে মাছ বেটার করবে। সুতরাং এই দাবিটা কিন্তু আমরা একসময় করতাম, কিন্তু আজকে সেনাবাহিনীকে যখন এই ক্ষমতা দেওয়া হলো সেটা নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ করছেন, কিছু ভীতি কাউকে কাউকে তাড়া করছে। এখন কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হলো? আমি অন্তত বহুবার বলেছি, যেহেতু পুলিশ যথেষ্ট কার্যকরী হয়ে ওঠেনি এবং পুলিশ কার্যকরী হয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে। দর্শক শ্রোতা, 5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তারপর কিন্তু অনেক টপ লেভেলের নেতাকর্মীদের খোঁজ মিলছে না এখন পর্যন্ত। তো আসলে কি কোথায় আছেন? দেশে আছে নাকি উড়াল দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন? ইতিমধ্যে কিন্তু খোঁজ মিলেছে, কিছু দেশে আছে, পালানোর চেষ্টা করছে, আবার কিছু উড়াল দিয়ে চলে গেছে। সবচাইতে যার কথাটা বেশি উঠে আসে কয়েকজন ব্যক্তি, যেমন সর্বপ্রথম হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কথা। তিনি আসলে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। শেখ হাসিনার পালানোর 2 দিন আগে থেকে কিন্তু তার জবান বন্ধ, তার চেহারাটা আর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নাই। কারণ সবসময় কিন্তু কাউকে দেখা যাক বা না যাক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখা যেত, সে কিন্তু বলতো পালাবো না। সেই পালিয়ে গেল নাকি দেশে আছে? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানি, তাহলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। তো সবাইকে বলবো ভাই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ শুরু করছি। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কার্যত দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা। কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়তে শুরু করেন সাবেক সরকারের আমলের নেতাকর্মীরা। শেখ হাসিনার সরকারের পতনের পর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরও কীভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন? আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে 5ই আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন 13 নেতাও রয়েছেন। 5ই আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত 15 কেন্দ্রীয় নেতা। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। অবৈধ পথে দেশ ছাড়ায় ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশত্যাগের তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত 27 জনের বেশি দেশ ছাড়ার খবর জানা গেছে। তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফাম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর 5ই আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। এখানে একটা কিন্তু এই যে আপনার আরাফাত কিছুদিন পূর্বে দেখলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে, ধরা পড়েছে, এবং হিরো আলম কিন্তু পচা ডিম নিয়ে রেডি ছিল, এখন আবার বলতেছে যে পালিয়ে গেছে। ভাই কী যে হচ্ছে, আর কারাই বা তাদের দেশ ছেড়ে পালানোর সাহায্য করছে আল্লাহ পাকি ভালো জানে। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী শামা রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছাড়েন। তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান, তার পরিবার পৃথক ফ্লাইটে লন্ডনে। তাপসের ভাই যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সরকার পতনের কয়েকদিন আগে 31শে জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন। তিনি দেশে আছেন বলে জানা গেছে। সাবেক
অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান। এছাড়া এখন পর্যন্ত আওয়ামী লীগের আরও যেসব নেতারা দেশ ত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সভাপতি মণ্ডলীর সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন, শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি। এছাড়া সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারলেন আসলে কারা কারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এ তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, আহারে বেচারাটা কতই বাড়াবাড়ি করেছিল এক সময়, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।